সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। দেখব লক্ষ্য তারা পূরণ করুক, কারণ আন্দোলনের লক্ষ্য পূরণ হওয়া মানে এ বাংলা জুড়ে এক নতুন সংস্কৃতির জন্ম হবে, এক নতুন প্রতিবাদের ভাষা বাংলার মানুষ খুঁজে পাবে, এক নতুন প্রতিবাদের সফলতা বাংলার মানুষ দেখতে পাবে। আমরা যখন জেনেই ফেলেছি আমাদের চলতে চলতে যা গেলে ফেটা কমপ্লাইতে আর কিছু করার নাই, যা তৃণমূল করবে তাই। আজ কিন্তু সেই ধারণাটাকে ভেঙে চুরমার করে আমাদেরই ঘরের ছেলেমেয়েরা তারা আন্দোলন করে প্রমাণ করে দিয়েছে, না শুধু সংখ্যা বড় কথা নয়, শুধু প্রশাসন বড় কথা নয়, শুধু শক্তি বড় কথা নয়, আজও পৃথিবীতে দৈহিক শক্তি অপেক্ষা মানসিক শক্তি, ষড়যন্ত্রের শক্তি অপেক্ষা নৈতিকতার শক্তির অনেক বেশি মূল্য, অনেক বেশি শক্তিবান। তাই আমরা তাদেরকে সেই কারণে সমর্থন করি আরো বেশি করে। এই আলোটা বন্ধ করার জন্য দরকার আছে কি? দরকার না তো এত আলো পাবে। দেখুন, একটা কথা আছে না বাংলায়, যে ওই বাঁশের থেকে কঞ্চির দর হয় বেশি। যার কথা বলছেন মহামান্য স্বাস্থ্যমন্ত্রী, সে মহামান্য স্বাস্থ্যমন্ত্রীকে আমি নিজে চোখে দেখেছি, আমি নিজে, যে কংগ্রেসের মিটিংয়ে বিনা কারণে নাচতে নাচতে মমতা ব্যানার্জিকে গালাগাল দিতে। আমি এদিন বলছিলাম, আপনাকে এরকমভাবে কুৎসিতভাবে এই প্রতিবাদটা মানাচ্ছে না, আপনি একটা মহিলা, সেও একটা মহিলা, প্রতিবাদ করুন, আন্দোলন করুন, আমরা তো করছি, কিন্তু এরকমের অর্ধনৃত্য অবস্থায় নাচতে নাচতে খিস্তি দিচ্ছেন, এটা আমরা করি না। আমরা একটু গ্রাম বাংলার লোক তো, আমরা এগুলো অ্যালাউ করবো না। আপনি অন্য জায়গায় করবেন, এখানে করবেন না। আমার আজও মনে আছে সেই এলাকাটা কেতুগ্রাম এলাকার একটা অংশ। তো হঠাৎ করে তাকে দেখছি এখন মমতা ব্যানার্জির ডানাত বাঁ থেকে বাঁশের থেকে কঞ্চির দর বেশি হয়ে গেছে। দেখুন, সব ঠিক চলছিল, সব ঠিক চলছিল। কালকে দিদি মিডিয়া কভারেজ পাচ্ছে, সকালে দিদির ভাষণ চলছে, সারদামণি কখনো কখনো ভোগের নিবেদিতা হয়ে দিদি জ্ঞান বিতরণ করছেন, সব সুন্দর চলছে, কখনো চা খাতে ডাকছেন। কিন্তু সব গড়বড় হয়ে গেল যখন টালা থানা ওসি আর দিদির খুবই প্রিয়, দিদির ভাই সম, খুবই কাছের, স্নেহ মমতায় জড়ানো একজন ব্যক্তিত্ব সন্দীপ ঘোষ, যে মুহূর্তে এই দুই ব্যক্তিত্ব গ্রেপ্তারের খবর দিদির কাছে পৌঁছেছে, দিদি তখন আন্দোলন ভুলে গেছে। নাহলে হঠাৎ করে যখন আন্দোলনের কারীদের সঙ্গে আলোচনার ব্যবস্থা তৈরি হয়ে গেল, যখন আলোচনা হতে যাচ্ছে, দিদির টেবিল চেয়ার পেতে রেডি হয়ে গেছে, আন্দোলনকারীরা একের পর এক তাদের দাবি, যেগুলো তারা এতদিন ধরে করছিল, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সম্মানার্থে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য, তারা যখন নিজেদের অনেক দাবি কিছুটা অংশে ছেড়ে দিয়েও আলোচনা চেয়েছিলেন যাতে জটিল অবস্থা কাটে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। তখন দিদির কাছে আর কোনো রাস্তা ছিল না বাঁচবার, আর কোনো অপশন খোলা ছিল না। কারণ দিদি চেয়েছিল যে ডাক্তার আগে না করুন, তাতে আমার সুবিধে। সকালে গিয়ে আমি বলেছি ডাক্তাররা সেটাকে, দিদির সেই চালাকিটাকে ধরতে পেরে তারা বলেছে না না, আমরা যাবো আপনার সাথে কোথায় আলোচনা করতে বলবো। দিদি সবসময় চাইছে যে ডাক্তাররা রিফিউজ করুন, কারণ তাতে তার ন্যারেটিভটা সুবিধাজনক জায়গায় যাবে। তিনি দেখাতে চাইবেন আমি দিদি হয়ে গেলাম, মা হয়ে গেলাম, বন্ধু হয়ে গেলাম,
কত কিছু হয়ে গেলাম, বহুরূপী আমার সব রূপ আমি দেখিয়ে দিয়েছি। আমি বাংলার বহুরূপী মমতা ব্যানার্জির সব রকমের রূপ আমার দেখানো হওয়া সত্ত্বেও ডাক্তারদেরকে আমি পরাভূত করতে পারছি না। তাই শেষে তিনি নিজে চলে গেলেন। তার সে কথা শুনে মনে হচ্ছে পৃথিবীতে এরকম সুন্দর আদর্শ মুখ্যমন্ত্রী বা প্রশাসক বলে পৃথিবীতে কিছু হতে পারে না। কিন্তু একবারও ভুলক্রমেও তিনি কিন্তু পাঁচটা দফার যে দাবি তারা যে ছাত্র সমাজ করেছে, চিকিৎসক যারা করেছে, একবার তারা উল্লেখ করেন। এবার ভাবলেন বাজিমাত করে চলে এলাম, আর কি চিন্তা। ছাত্র তাকে আবার চিঠি পাঠিয়ে দিয়েছে, তখন যাবে কোথায়? আচ্ছা এসো। তখন ভাবে ছাত্ররা তো আমাদেরকে সরাসরি সম্প্রচার করা ছাড়া সরবে না, আমিও বলবো সরাসরি সম্প্রচার হবে না। অতএব আবার স্টেলমেট, অচল অবস্থা তৈরি হবে। আমি আবার সেখানটাই আমার রাজনৈতিক তাস খেলে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করব, আর আন্দোলনকারীদের আমি